সভায় বায়ু ত্যাগ করে আসবে। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় যেমন গোপাল ভাঁড় ছিল, তেমন বর্ধমানের রাজাধিরাজের কাছেও একজন রসপ্রিয় ভাঁড় থাকত। একদিন বর্ধমানাধিপতি তার ভাঁড়কে বললেন, দেখো, তুমি রসিক হলেও গোপাল ভাঁড়ের মতো নাম কিন্তু তোমার নয়। তার রসিকতা চারিদিকে ছড়িয়ে পড়েছে, এজন্য তার নাম হাটে বাজারে সবাই জানে। বর্ধমানাধিপতির ভাঁড় তখন উত্তর করলে, মহারাজ, আমার অনেকদিন হতে প্রবল ইচ্ছে, আমি একবার গোপালকে দেখতে চাই। সে কেমন রসিক আজ পর্যন্ত আমার পরীক্ষা করা হয়নি। আপনি এক কাজ করুন, অনুগ্রহ করে গোপালকে নিমন্ত্রণ করে আনুন। আমি আপনার কাছে বলছি, তাকে নাজেহাল করে ছেড়ে দেব। বর্ধমানাধিপতি বললেন, তা যদি পারো আমি তোমাকে রীতিমতো পুরস্কার দেব। মার বললে, আপনি একবার তাকে যে কোনো উপায়ে হোক বর্ধমানে নিয়ে আসুন। চাঁদুকে এমন জব্দ করে দেব যে সে আর কখনো এমুখো হতে পারবে না। বাছাধনকে ওই দামোদরের জলে তার ভাঁড়ামোর থলিটি বিসর্জন দিয়ে যেতে হবে। মহারাজ সভাসদগণের সঙ্গে পরামর্শ করে মহারাজ কৃষ্ণচন্দ্রকে এক পত্র লিখলেন যে আপনি গোপাল ভাঁড়কে সঙ্গে নিয়ে আমার এখানে এসে আমাকে আনন্দ দান করবেন। আরও বিশেষ কথা, আমার সভাতে একজন ভাঁড় আছে, আমার ইচ্ছে যে উভয় ভাঁড়ের রসালাপ শুনব। কে দুজনের মধ্যে বেশি রসিক তা জানবার জন্য বড় কৌতূহল হয়েছে। যথাসময়ে পত্রখানি মহারাজ কৃষ্ণচন্দ্রের হস্তগত হল। তিনি পত্রের মর্ম আদ্যপান্ত পাঠ করে গোপালকে সমুদয় কথা বললেন এবং আরও বললেন, দেখো, যদি জিতে আসতে পারো তাহলে চলো, না হলে বুঝেছ তো পরাজয়ের কলঙ্কে দেশে মুখ দেখাতে পারবে না। গোপাল বললে, মহারাজ, আপনার কোনো চিন্তা নেই, চলুন আমরা বর্ধমানাধিপতির নিমন্ত্রণ রক্ষা করে জয়ডঙ্কা বাজিয়ে চলে আসি। মহারাজ গোপাল ভাঁড়কে নিয়ে সমারোহে পরদিন বর্ধমান যাত্রা করলেন। এদিকে বর্ধমান রাজ মহারাজ কৃষ্ণচন্দ্রের অভ্যর্থনার জন্য নানা রকম আয়োজন করতে লাগলেন। ওই সকল উদ্যোগের মধ্যে গোপালকে ঠকাবার জন্যে বর্ধমানাধিপতির ভাঁড় একটি বিশেষ ব্যবস্থাও করলে। মহারাজ আর গোপালের জন্য দুটি বসবার আসনের ব্যবস্থা হলো। যথাকালে মহারাজ কৃষ্ণচন্দ্র 2-4 জন বন্ধু বান্ধব আর গোপাল ভাঁড়কে সঙ্গে নিয়ে বর্ধমানে পৌঁছলেন। মহারাজের আগমন সংবাদ রাজসভায় এসে উপস্থিত হলো। গোপাল বললে, মহারাজ, আপনি একটু অপেক্ষা করুন, আমি আগে রাজসভায় গিয়ে অবস্থা ব্যবস্থাটা দেখে আসি, তারপর আপনি যাবেন। গোপালের কথা মতো মহারাজ কৃষ্ণচন্দ্র একটু অপেক্ষা করতে লাগলেন। গোপাল রাজসভায় উপস্থিত হলে সকলে সমাদরে উপবেশন করবার জন্য নির্দিষ্ট আসন দেখিয়ে দিল। গোপালের আসনটি এমনভাবে প্রস্তুত হয়েছে যে গোপাল বসা মাত্রই একটা বাতকর্মের শব্দ হবে, তাহলেই গোপাল ঠকবে। গোপাল যেই আসনে উপবেশন করেছে এমন সময় বাতকর্ম করবার মতো পোক করে একটা বিকট শব্দ উঠল। সকলে হো হো করে উচ্চ হাসি হেসে উঠল। অন্য কেউ যদি হতো তাহলে সে একটু লজ্জিত হতো, কিন্তু গোপাল নাক কান কাটা, লজ্জা জিনিস তার 3 পুরুষ আগে ছেড়ে পালিয়ে গেছে। যাই হোক, বাতকর্মের শব্দ হতেই গোপাল আসন ছেড়ে উঠে দাঁড়াতেই বর্ধমানাধিপতি গোপালকে জিজ্ঞাসা করলেন, গোপাল, উঠে দাঁড়ালে কেন? অসাবধানে না হয় একটা কাজই হয়ে গেছে, তাতে লজ্জার কি আছে? গোপাল তৎক্ষণাৎ উত্তর করলে, মহারাজ, আমায় রাজার আদেশ প্রতিপালন করতে হবে। তিনি আমাকে বলে দিয়েছেন যে রাজসভা যদি দেখো আমার সভার মতো সজ্জিত নয়, তাহলে সে সভায় বাতকর্ম করে চলে আসবে। মহারাজ আমার ত্রুটি মার্জনা করবেন, রাজ আদেশ আমি লঙ্ঘন করতে পারবো না। মুখের মতো উত্তর পেয়ে
বর্ধমানাধিপতি একেবারেই চুপ। গোপালের নির্ভীকতা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা না করে তিনি আর থাকতে পারলেন না। তিনি সেই দিন থেকে বেশ বুঝলেন গোপালের সমকক্ষ ভাঁড় আর সে সময় কেউ নেই। গোপালের কথা শুনে সকলেই হেসে উঠল। এমন সময় মহারাজা কৃষ্ণচন্দ্র সেখানে উপস্থিত হলেন। তিনিও বর্ধমান মহারাজার মুখে গোপালের প্রত্যুৎপন্নমতিত্বের পরিচয় পেয়ে হাসতে লাগলেন। সকলেই এক বাক্যে স্বীকার করলে ভাঁড়দের মধ্যে গোপালই সর্বশ্রেষ্ঠ। বর্ধমানাধিপতি যথারীতি তাদের অতিথি সৎকার করলেন। গোপালকে মোটামুটি পুরস্কার দিতেও কৃপণতা করেননি।